আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো সমস্যা। এক হচ্ছে আমার ছোট্ট করে দেয়াল ঘেঁষে একটা ফোঁড়া এবং অবশ্যই ভারতীয় ফুটবলে একদম সেন্টার অফ দ্য স্টেজ দিল্লিতে ভীষণভাবে ম্যাচ ফিক্সিং এবং সেখানে যেমন আমার গোটা শরীরটা কেঁপে উঠেছে, তেমনই কিন্তু ওরা ভারতীয় ফুটবল মহল আপাতত দিল্লির ঘটনাতে কেঁপে উঠেছে। দিল্লি বরাবর শিরোনামে থাকে, সেটা যে কারণেই হোক না কেন, এবং ফুটবলেও নতুন করে একটা কালো দাগ এই দিল্লির বুকে ঘটে গেল। অবশ্যই কালকের এই বিষয়টা যখন রঞ্জিত বাজাজ তিনি সবার সামনে নিয়ে আসেন, তিনি দুটো ভিডিও ফুটেজ নিয়ে আসেন, দুটো মেসেজের চ্যাট তিনি সামনে নিয়ে আসেন, এবং সেখানে কোথাও ভারতীয় ফুটবলের যে আপাতত একটা কালো দিক যেটা আমরা দেখতে পাই না, যেটা দেখানো হয় না, সেটা সবার সামনে ফুটে ওঠে। এবং তারপর আস্তে আস্তে সবাই রিপোর্ট করতে শুরু করে এবং দিল্লি সকার অ্যাসোসিয়েশন, ফুটবল অ্যাসোসিয়েশন না, দে আর দ্য সকার অ্যাসোসিয়েশন, তারা কিন্তু সরাসরি জানিয়ে দেয় যে যে ক্লাবটি এই ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত ছিল তাদেরকে আপাতত সাসপেন্ড করা হলো, এবং যতক্ষণ না এর কোনো রকম সিদ্ধান্তে উপনীত হওয়া যাচ্ছে যে দোষী কারা, কোথায় সমস্যা রয়েছে, কি রয়েছে, ততক্ষণ অবধি তাদের সাসপেনশন থাকবে। আভাব এফসি বলে একটি ক্লাব, যাদের সাথে রেঞ্জার্স এফসি, গরিবের রেঞ্জার্স এফসি, যেটা দিল্লির বুকের একটি ছোট্ট ক্লাব, দিল্লি প্রিমিয়ার লিগে খেলে, তাদের মধ্যে একটা ফিক্সিং 4-2 গোলে আভাব এফসি জিতেছিল, এবং দুটো ওন গোল, যারা ভিডিওটা ইতিমধ্যেই দেখে ফেলেছে অনেকে, তাদের জন্য নতুন কোনো ব্যাপার না। কিন্তু এই যে সমস্যাটা, এই সমস্যাটা কি শুধু দিল্লির বুকেই রয়েছে? এর আগে আমরা গোয়া প্রিমিয়ার লিগে দেখেছিলাম, কর্ণাটকার লিগে আমরা দেখেছিলাম, আমরা আমাদের এখানে সিএফএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠতে দেখেছিলাম, মণিপুর থেকে শুরু করে সমস্ত জায়গাতে কোথাও যে ম্যাচ ফিক্স হয় বা কোথাও বিভিন্নভাবে কিছু কিছু ব্যাপারকে কম্প্রোমাইজ করে নেওয়া হয় নিজের মধ্যে, এটা বারবার করে কিন্তু স্টেট এভের যে লিগগুলো রয়েছে, যে টুর্নামেন্টগুলো রয়েছে, সেখান থেকে উঠে আসে। এবার দিল্লি প্রিমিয়ার লিগ যদি আমাদের এখানে টিয়ার সিস্টেমকে ধরা হয়, তাহলে আইএসএল 1 নম্বরে, আই লিগ 2 নম্বরে, আই লিগ 2 3 নম্বরে, আই লিগ 3 4 নম্বরে, এই 4টে ডিভিশনের পর ফিফথ টিয়ারে বা ফিফথ ডিভিশনে যে টুর্নামেন্টগুলো আসে, সেইগুলো হচ্ছে যে কোনো স্টেট অ্যাসোসিয়েশনের যে টপ টিয়ার টুর্নামেন্ট, মানে ধরুন আমাদের এখানে সিএফএল, দিল্লিতে দিল্লি প্রিমিয়ার লিগ, গোয়াতে গোয়া প্রো লিগ, এই ধরনের যে স্টেটের মেন টুর্নামেন্টগুলো আসে, সেইগুলো আমাদের এখানে ফিফথ টিয়ার সিস্টেমে আসে। এবং সেখানে যদি দেখা যায় যে এই ধরনের ঘটনা ঘটছে, ইচ্ছাকৃতভাবে দুটো গোল, এবং সেখানে যারা কমেন্ট্রি করছিল তারা অবধি স্টান্ট হয়ে যায়, তাদের মুখ থেকে কোনো ওয়ার্ড আর বেরিয়ে আসে না, এবং সেখানেই বোঝা যায় যে হচ্ছেটা কী। এবং খুব খেয়াল করলে দেখা যাবে যে যেখানে এই ঘটনা ঘটছে, যে মাঠে এই ঘটনা ঘটছে, যেখানে এই ধরনের এত বাজেভাবে একটা ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা পুরোপুরিভাবে এক্সপোজ হয়ে যাচ্ছে, ঠিক তার পাশে যে মাঠের ফেন্সিং রয়েছে, সেখানে দাফা বেট নামে একটা সংস্থার এত বড় বড় হোর্ডিং রয়েছে। বুঝতে পারা যায় যে আসলে কি খেলাটা চলছে আর কি খেলাটা আমাদের দেখানো হচ্ছে। কিন্তু এর থেকেও বড় সারপ্রাইজিং ব্যাপার, আমি আসছি কনসিকুয়েন্সেসের পরে পার্টে, এর থেকেও বড় সারপ্রাইজিং ব্যাপার যে কালকের এই ম্যাচটাতে ম্যাচ রেফারিদের যে প্যানেল ছিল, সেখানে ফোর্থ রেফারি হিসেবে কিন্তু উপস্থিত ছিলেন আমাদের ইন্ডিয়ান ফুটবলের গত সিজনের বেস্ট রেফারির অ্যাওয়ার্ড পাওয়া এবং এই সিজনের লর্ড হয়ে ওঠা রাহুল কুমার গুপ্তা। শুধুমাত্র একটা ক্লাব তারা সাসপেন্ড হলো, কিছু প্লেয়ার হয়তো আতসকাচের তলায় আসবে, কিন্তু কালকে যারা ম্যাচ পরিচালনা করছিলেন তারা কি একবারের জন্য বুঝতে পারেননি যে এইভাবে ওন গোল হয় না? ওন গোল আমরা ফুটবলে দেখি, যে কোনো টুর্নামেন্টে, যে কোনো ম্যাচে ওন গোল হওয়াটা খুব আনলাকি একটা ব্যাপার। কোনো টিম ইচ্ছা করে নিজের জালে গোল ঢোকাতে চায় না, সেটা বুঝতে পারে যে অপোনেন্টের এতটাই প্রেস থাকে যে কোনো না কোনোভাবে গায়ে লেগে, পায়ে লেগে, মাথায় লেগে, হাতে লেগে গোলকিপারের দ্বারাতে ওন গোল হয়ে যায়। সেখানে সেই ডিফেন্ডার গোলকিপারের হয়তো সবসময় দোষ থাকে না, বা দোষটা থাকলেও সেটাকে আমরা বলি অনিচ্ছাকৃত দোষ, কারণ কোনো টিমের কোনো প্লেয়ারই চায় না যে ইচ্ছা করে আমার টিম গোলটা খেয়ে যাক। তো এখান থেকে বোঝা গেছিলো যে রেফারি যারা মাঠে রয়েছে তারা কি সত্যিই ব্যাপারটা বুঝতে পারেননি? তাদের তো ওখানেই খেলাটা বন্ধ করে দেওয়া দরকার ছিল, তাদের হাতে তো সর্বশক্তি রয়েছে, কেউ কোশ্চেন করতো না। তাদের যদি মনে হয়ে থাকতো যে এই ডিসিশন কোথাও পুরোপুরি এগেনস্ট অফ ফুটবলে যাচ্ছে, যেটা প্লেয়াররা করছে, সেখানে কোথাও খেলাটা বন্ধ হতে পারত। এবং রাহুল কুমার গুপ্তার মতো একজন এলিট রেফারি, তার নামের ক্ষেত্রে, তার ধারে ভারে, তার স্ট্যাটাসের ক্ষেত্রে, কোয়ালিটির ক্ষেত্রে না, তার মতো একজন এলিট রেফারি যখন মাঠে রয়েছেন ফোর্থ অফিসিয়াল হিসাবে, তখন তার কিন্তু ওখানেই খেলাটা বন্ধ করা দরকার ছিল। এবার যেটা মেন ব্যাপার, যে সত্যি কি একটা ক্লাব, কিছু প্লেয়ার, তারাই শুধুমাত্র দায়ী, নাকি পুরো সিস্টেমটা এর মধ্যে জড়িয়ে রয়েছে, নাকি কেউ কিচ্ছু জানে না?
কল্যাণ চৌবে তিনি নিজে পোস্ট করে জানাচ্ছেন যে যা কিছু সোশ্যাল মিডিয়াতে সার্কুলেট হচ্ছে আমরা জানি সবটা, এবং এটা ভীষণভাবে একটা কনসার্নিং ইস্যু, কিন্তু আমাদের কাজ হচ্ছে এখানে এভিডেন্স জোগাড় করা, তারপর আমাদের মতো করে স্টেপ নেওয়া। ম্যাক্সিমাম সময় এআইএফএফ এর তরফ থেকে, এখনের কমিটি, আগের কমিটি, তারা বলেছে যে এই ধরনের ঘটনাগুলো এটা স্টেট অ্যাসোসিয়েশনের সাথে যায়, এটা সরাসরি এআইএফএফ এর ব্যাপার না, যেহেতু তারা ওখানে কন্ট্রোলটা করছে। কিন্তু যখন বারবার করে পুরো জিনিসটা এক্সপোজ হয়ে যায়, যখন বারবার করে টুর্নামেন্টগুলো নিয়ে কোশ্চেন ওঠে, ইভেন গোয়া প্রো লিগে তো বোধহয় সিবিআই তদন্ত অবধি হয়েছে, এই যে একটা সার্কিট রয়েছে যার মধ্যে সবাই জড়িয়ে রয়েছে, এই লুপটার মধ্যে সবাই খেলে, যে যার মতো করে খেলে। এবার এখানে অনেকে বলবে যে দেখো এই যে প্লেয়াররা, এরা খুব বেশি পয়সা কড়ি পায় না, এদের স্যালারি ভীষণভাবে কম, এদের রেমুনারেশন একদম নামমাত্র রয়েছে, তো তারা ফিক্সিং করে, তারা করে। এই জিনিসগুলো কি সত্যিই বলার মতো ব্যাপার? এই জিনিসগুলো কি সত্যিই তাদেরকে সেফ গার্ড করার মতো কোনো পয়েন্ট হতে পারে? কখনোই হতে পারে না। তুমি জেনে শুনে আসছো যে ফুটবলে পয়সা নেই, ফুটবলে পয়সা ভীষণভাবে কম। কে মাথার দিব্যি দিয়েছে তোমাকে চুরি করে খেলার জন্য? কে মাথার দিব্যি দিয়েছে? দরকার নেই তো খেলার। তোমার যদি মনে হয় যে ফুটবল খেললে আমি পার ডে 1,500 টাকা পেমেন্ট পাচ্ছি, তার বদলে আমি যদি অন্য কোনো কাজ করি বা ক্রিকেটটা মন দিয়ে ছোটো থেকে খেলতাম, তাহলে হয়তো 5,000 টাকা পেমেন্ট পেতাম পার ডে, দেন ইউ মাইট হ্যাভ চুজেন ক্রিকেট। তুমি কেন ফুটবলটা চয়েস করেছিলে? এটা কখনো যারা সেফগার্ড করতে আসে, যে প্লেয়াররা দেখো পয়সা কড়ি পাচ্ছে না বা তারা এই রাস্তাটা ধরছে, তারা ভীষণভাবে আরও বড় ক্রাইমটা করে বসেন। এবং যে কোনো দেশে, যে কোনো স্পোর্টসে ফিক্সিং মানে হচ্ছে টপ লেভেলের ক্রাইম। সেখানে সমস্ত ধরনের সংস্থা যারা জড়িয়ে রয়েছে, যারা ব্যক্তি জড়িয়ে রয়েছে, তাদের প্রত্যেকের সাসপেন্ড হওয়া দরকার। শুধুমাত্র একটা ক্লাবকে সাসপেন্ড করে কিছু প্লেয়ারকে পার্টিকুলার শাস্তি দিয়ে লাভ নেই। এখানে যারা যারা জড়িয়ে রয়েছে, এই যে পুরো একটা সার্কিট, একটা পুরো চক্র, তাদেরকে এখানে বন্ধ করা দরকার। কারণ আমরা যখনই আমাদের কোনো টুর্নামেন্টে প্লেয়াররা খেলতে যাবে, সেখানে সাকসেস পাবে না, কিছু হবে না, আমরা এসে বলবো ভাই আমাদের গ্রাসরুট নেই, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের এখানে প্লেয়াররা ঠিক করে ট্রেনিং পায় না, এ পায় না, সে পায় না। কী লাভ আছে যদি সত্যিই একটা আমাদের এখানে দেশের রাজধানীতে যে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে সেখানে এত বড় ঘটনা ঘটে? তাহলে যেখানে কোনোভাবে নজরদারি থাকে না যে টুর্নামেন্টগুলোতে, সেখানে ঠিক কতটা খারাপ অবস্থা থাকে, সেখানে ঠিক আরও কত বড় লেভেলের খেলা চলে, এটা সবাই আন্দাজ করতে পারছে। তো ফুটবলের ভালোর জন্য অ্যাটলিস্ট যদি আমরা ফুটবলে ভালো কিছু করতে চাই, আমাদের যদি মনে হয় যে আমাদের কিছু একটা সম্ভাবনা রয়েছে ভালো কিছু করার, তাহলে ইমিডিয়েটলি এই নোংরামোটাকে বন্ধ করা দরকার। যারা যারা জড়িত তাদের তাদের রেসপেক্টিভ জায়গাতে শাস্তি হওয়া দরকার। এবং সেখানে যদি কোনো বড় মাথা থাকে, তাকে ধরলেও মনে হয় না ফুটবল ফ্যানেদের কিচ্ছু আসবে যাবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কোথাও ফুটবলটার ভালো চাই। সেখানে কারো যদি কোনো ফেভারিট লোকও এখানে ধরা পড়ে যায় এই ঘটনার জন্য, আমার মনে হয় না কেউ এখানে তাকে সেফগার্ড করার জন্য এগিয়ে যাবে। সো দেখা যাক। শুধুমাত্র এই একটা ক্লাব, একটা ম্যাচের তদন্ত করে লাভ নেই। ওভারঅল গোটা দিল্লি প্রিমিয়ার লিগ নিয়েই এখন তদন্ত হওয়ার আশা জাগছে। এবং যারা যারা জড়িত রয়েছে, হয়তো কিছু রেজাল্ট বেরিয়ে আসতে পারে, আবার এমনও হতে পারে যে এই একটা ম্যাচই শুধুমাত্র হয়েছে, দেখো এটা একটা পুরোপুরি আনএক্সপেক্টেড একটা ইনসিডেন্ট ঘটে গেছে, এরা দোষ করেছে, এদেরকে শাস্তি দেওয়া হলো, বাকি ভাই আমাদের সব কিছু ফ্রেশ রয়েছে, এমনও কিছু হয়ে যেতে পারে। দেখা যাক কী হয় ফাইনালি। কিন্তু যেটা হচ্ছে বা যা হয়েছে সেটা কিন্তু কখনোই আমাদের যে ব্র্যান্ড অফ ফুটবল সেটাকে প্রপারলি প্রমোট করে না। সো তোমাদের এই বিষয় নিয়ে কী কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা বলার রয়েছে অবশ্যই বলতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।